where the mind is without fear and the head is held high, where knowledge is free. আমার নাম চন্দন সাহা। আমি অক্রমণী স্কুলের গণিতের শিক্ষক। দীর্ঘ 4 মাস যাবৎ করোনা ভাইরাসের সংক্রমণে বিশ্বব্যাপী যে কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য দীর্ঘ 4 মাস ধরে ছাত্ররা সঠিকভাবে পড়াশোনা করার সুযোগ পাচ্ছে না। আমাদের মালদা জেলার প্রশাসন একটা খুব সুন্দর উদ্যোগ নিয়েছে যে প্রত্যেকটা বিষয়ের টোটাল সিলেবাসটাকে পড়ানোর চেষ্টা করছে। তো সেইখানে কিছু তো অসুবিধা হবে, কারণ যে টোটাল সিলেবাসটা আমাদের যে 21টা চ্যাপ্টারকে 21টা ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন টিচাররা প্রত্যেকটা চ্যাপ্টারকে এক দিন করে পড়াবে। তো সেইখানে একদিনে একটা চ্যাপ্টার পড়ানো সাধারণত কঠিনই ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করব প্রত্যেকটা চ্যাপ্টারের যে জিনিসগুলো মনে করা প্রয়োজন বা ছাত্রদের যেটা বোঝার প্রয়োজন সেই জায়গাতেই আমরা বোঝানোর চেষ্টা করব। দিয়ে আজকের পড়ানো আমি শুরু করছি। আজকের বিষয় প্রথম চ্যাপ্টার ক্লাস 9-এর বাস্তব সংখ্যা। আমরা প্রথমে শুরু করব পূর্ববর্তী ক্লাসগুলোতে, যেমন ক্লাস 6-এই মূলত তোমরা যে সংজ্ঞাগুলো পড়েছো সেগুলোকে আমি একবার মনে করে দেওয়ার চেষ্টা করছি। সেটা দিয়েই আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমরা ঢুকবো। প্রথম সংজ্ঞাটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা জানো ক্লাস 6-এ পড়ানো ছিল প্রথম, তো আমি আবার মনে করে দেওয়ার চেষ্টা করছি। 1 2 3 4 5 ডট ডট। এই সংখ্যাগুলোকে একত্রে বলা হয় স্বাভাবিক সংখ্যা। 0 1 2 3 4 ডট ডট সংখ্যাগুলোকে একত্রে স্বাভাবিক সংখ্যা বলে। এবার আসছি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা এই স্বাভাবিক সংখ্যার সঙ্গে যদি আমরা 0 অর্থাৎ 0 1 2 3 4 5 ডট ডট এই সংখ্যাগুলোকে একত্রে বলা হবে অখণ্ড সংখ্যা। এবার আসছি পূর্ণ সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা সঙ্গে 0 অ্যাড হলে হবে অখণ্ড সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা 0 এবং তাদের বিপরীত গুলোকে একত্রে বলা হয় পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 ডট ডট। 0 তাদের বিপরীত -1 -2 -3 ডট ডট। এই সংখ্যাগুলোকে একত্রে বলা হবে পূর্ণ সংখ্যা। এই সংখ্যাগুলো আমরা জেনেছি। তো স্বাভাবিক সংখ্যা কাকে বলে, অখণ্ড সংখ্যা কাকে বলে এবং পূর্ণ সংখ্যা কাকে বলে, এটা ক্লাস 6-এ ছিল। আর এর সঙ্গে তোমরা নিচু ক্লাসে একটা জিনিস দেখবে যে কোনো জিনিসকে কিন্তু 0 দিয়ে ভাগ করা যায় না। ইন অ্যাডিশন 0 দিয়ে ভাগ করা যায় না। এবং এর সঙ্গে আমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সামথিং, মানে যে কোনো জিনিসকে 0 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল অনির্ণেয় হবে। এইটা হচ্ছে আমাদের ধারণা, যেটা আমরা আগে জানতাম। এর উপর নির্ভর করে ক্লাস 9-এর প্রথম যে সংখ্যা, সেটা হয়তো তোমরা আগেও জেনেছো, সেটা হচ্ছে মূলদ সংখ্যা কাকে বলে। এবার শুরু করছি মূলদ সংখ্যা।
দেখো, মূলদ সংখ্যা সংজ্ঞাটা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ এই আকারে প্রকাশ করা হয় যেখানে কিউ শূন্য নয়। নিশ্চয় কারণটা বুঝতে পারলে, কারণ আমি আগেতেই বললাম যে কোনো জিনিসকে জিরো দিয়ে ভাগ করা যায়। সেই জন্য পি বাই কিউ, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে এই ধর্মগুলো থাকবে, নাম্বার 1 কিউটা জিরো হবে না, নাম্বার 2 পি এবং কিউ পরস্পর মৌলিক হবে, এবং এর সঙ্গে আরেকটা আছে পি কিউ অখণ্ড সংখ্যা হবে। তাহলে যে সমস্ত সংখ্যাগুলোর ক্ষেত্রে এই ধর্মগুলো থাকবে, পি বাই কিউ এই আকার প্রকাশ করা যাবে, কিউটা শূন্য হবে না, কারণ শূন্য দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করা যায় না। কারণটা এই মুহূর্তে ব্যাখ্যা করা তোমাদের যাবে না, 11-12 বলে ভালো হয়, লজিকটা কেন হয় না। তো যাই হোক, কিউটা জিরো নয় এটা আমরা ধরে নেব। পি আর কিউটা পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক সংজ্ঞা হচ্ছে যখন দুটো সংখ্যার গসাগু 1 হয়, তারা প্রত্যেকেই যে মৌলিক হতে হয় তা নয়, দুটো সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে ওই দুটো সংখ্যাকে আমরা পরস্পর মৌলিক বলবো, এবং পি আর কিউ অখণ্ড সংখ্যা হবে। তাহলে এই মূলদ সংখ্যার যদি সংজ্ঞা হয় সেই নিয়ম অনুযায়ী 2/1 মূলদ সংখ্যা, 1/3 মূলদ সংখ্যা। এরা হচ্ছে কি সব মূলদ সংখ্যা। এবার যাদেরকে এই আকারে প্রকাশ করা যাবে না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। যেমন √3 ইজ ইকুয়াল টু √3/1 এই আকারে লিখলাম, কিন্তু তাতে √3 কিন্তু মূলদ সংখ্যা নয়, কারণ √3টা কিন্তু পূর্ণ সংখ্যা নয়। √3টা হচ্ছে 1 এবং 2 এর মধ্যবর্তী একটা সংখ্যা। সেই জন্য √3 ইজ ইকুয়াল টু √3/1 এটা লিখলেও √3 কিন্তু মূলদ সংখ্যা নয়, এটা হচ্ছে অমূলদ। এবার এর প্রমাণ যদি চাও তাহলে আমরা পরের ক্লাসে বোঝাতে পারবো। আপাতত আমাকে এই √3টা অমূলদ এইটা মাথাতে রাখতে হবে। এবার আমাদের এখানে জিজ্ঞাসা যে কোন সংখ্যাটি মূলদ আর কোন সংখ্যাটি অমূলদ, এইটা আমরা কি করে বুঝব? তার সবচেয়ে ভালো পদ্ধতি তোমাদের লেভেলে সেটা হচ্ছে সংখ্যাগুলো যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ সমস্ত সংখ্যাগুলোকে যারা ভগ্নাংশ আছে তাদেরকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। সামান্য ভগ্নাংশ থেকে পরিবর্তন করে সেটা আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করব। দেখো, 1/2 সমান 0.5, 1/3 সমান 0.3, এরকম চলতেই থাকে। এটাকে বলা হয় পৌনঃপুনিক। 0.3 কে লিখতে পারি আমরা 0.3, তার মাথায় একটা দাগ, এটাকে বলা হয় পৌনঃপুনিক। তো এই যে 1/2 এই সংখ্যাটিকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হয় 0.5, দ্যাট ইজ সসীম দশমিক ভগ্নাংশ। আর এইটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে সেটা কিন্তু অসীম। অসীম দশমিক ভগ্নাংশে আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আবৃতটা কি? অসীম দশমিক ভগ্নাংশের মধ্যে একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। আবৃত দশমিকটা হচ্ছে এইরকম 0.3333, একই সংখ্যা বারবার আসবে, সেটা হচ্ছে আবৃত দশমিক। আর অনাবৃত দশমিকের ক্ষেত্রে কিন্তু দশমিকের পরে সংখ্যাগুলো কোনো নির্দিষ্ট ক্রমে আসবে না। যেমন অনাবৃত সংখ্যার উদাহরণ 0.1 0 1 0 0 1 0 0 1। এইভাবে যদি দশমিকের পরে সংখ্যাগুলো এইভাবে আসে, সেটা 1 না এসে 2 আসতে পারে, 3 আসতে পারে, যে কোনো সংখ্যা আসে, তাহলে এইটা হবে অনাবৃত। তাহলে কোন সংখ্যার দশমিক ভগ্নাংশ যদি সসীম হয় আর অসীম হলে আবৃত হয় তাহলে কিন্তু তারা মূলদ হবে। যেমন 1/2
পি বাই কিউ আকারে প্রকাশ করতে পেরেছি। একের তিন ভগ্নাংশ সংখ্যাগুলোকে নিয়ে আমাদের সমস্যা যে তারা মূলদ না অমূলদ। এমনি যতগুলো পূর্ণ সংখ্যা আছে, অখণ্ড সংখ্যা আছে, তাদেরকে আমরা দেখেই বলতে পারবো যে তারা কিন্তু সবাই মূলদ। মূলদ সবাই মূলদ। কোন মূলদগুলো আমাদের অসুবিধা, যেগুলো হচ্ছে ভগ্নাংশ আকারে আছে। তো বোঝার সবচেয়ে ভালো রাস্তা, মানে দুটোর মধ্যে মিল থাকবে, মূলদ এবং অমূলদ তুমি খুব সহজেই বুঝতে পারবে যদি তুমি এই পদ্ধতিটা ইউজ করো, যে যে সমস্ত দশমিক সংখ্যা আছে বা অন্য কোনো সংখ্যাকেও যদি আমরা দশমিকে প্রকাশ করতে পারি, যেমন 1-2, 0.5, 1-3, 0.33, দ্যাট ইজ পৌনঃপুনিক, তাহলে এই দুটো সংখ্যা কিন্তু মূলদ। আর এটা হচ্ছে কি, যারা অসীম, যে সমস্ত সংখ্যার দশমিক ভগ্নাংশ অসীম এবং অপৌনঃপুনিক, তারা কিন্তু অমূলদ। এই সংজ্ঞাটা শুধুমাত্র সংজ্ঞা বলার ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু প্র্যাকটিক্যাল কোন সংখ্যা দেখে বোঝার রাস্তা সেটা মূলদ হবে না অমূলদ হবে, সেটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে সবচেয়ে ভালো হয়। তাহলে আমাদের এবার নতুন যে সংজ্ঞাটা দিলাম সেটা হচ্ছে মূলদের। যে মানে এটাও বলতে পারি, অন্যভাবে বলা যায়, যে সকল সংখ্যার দশমিক ভগ্নাংশ সসীম অথবা অসীম হলে আবৃত, যে সকল সংখ্যা দশমিক ভগ্নাংশ সসীম অথবা অসীম হলে আবৃত, তাদেরকে মূলদ সংখ্যা, তাদেরকে মূলদ সংখ্যা বলে। আর অমূলদটা তাহলে কি মনে করবো, আগে অরিজিনাল সংখ্যাটা দিয়ে রেখেছি, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তারা হচ্ছে অমূলদ। কিন্তু সেখান থেকে √3 তোমার হচ্ছে অমূলদ, এইটা প্রমাণ করাটা এই লেভেলে, ক্লাস 9-10 লেভেলে প্রমাণ করাটা অসুবিধাজনক। ক্লাস 11-12 প্রমাণ দিয়ে আছে। তো সেই কারণের জন্য এই ক্লাসের যেটা উপযোগী, সেটা যদি এই সংখ্যাটা মনে রাখি, তাহলে আমরা খুব সহজে সেই সংখ্যাটি মূলদ না অমূলদ আমরা বের করতে পারবো। শুরু করছি এবার অমূলদ সংখ্যা। অমূলদ যে সকল সংখ্যার দশমিক ভগ্নাংশ অসীম এবং অনাবৃত, অসীম এবং অনাবৃত, তাকে অমূলদ বলে। যেমন √3 is equal to 1.732 এইরকম পরপর চলতে থাকে, সেই জন্য √3টা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার √3 এবার আরো সহজভাবে বলা যাবে যে যে সমস্ত সংখ্যার কোনো মূল, বর্গমূল হোক ঘনমূল হোক, তাদেরকে যদি আমি সঠিকভাবে নির্ণয় করতে না পারি, তাহলে তাদেরকে কিন্তু বলা হবে অমূলদ সংখ্যা। এই নিয়ম অনুযায়ী √2, 1.414 এইভাবে চলতেই থাকবে। √3, √2, √5, √7 তারা কিন্তু প্রত্যেকেই অমূলদ। কিন্তু √4 দ্যাট ইজ 2, এটা কিন্তু 2/1, বা আমি যদি দশমিকে প্রকাশ করি 2.0, তাহলে কিন্তু তারা প্রত্যেকেই মূলদ সংখ্যা। তাহলে আমাদের অমূলদ বা মূলদ কি করে আমরা ঠিক করব, তাদের সংজ্ঞাটা কিন্তু আমি দিয়ে রাখলাম। এবার অমূলদ সংখ্যা আবার দুরকম হয়, একটা হচ্ছে বীজীয়, একটা হচ্ছে অবীজীয়। বীজীয় অমূলদ সংখ্যাটা হচ্ছে কি, কোন একটা সমীকরণ সমাধান করে যে মানটা, যে অমূলদ সংখ্যাটা পাওয়া যাবে, তাদেরকে বলা হয় বীজীয় অমূলদ সংখ্যা। যেমন √2, √3
√11 এরা প্রত্যেকে বীজীয় অম্লত সংখ্যা। অবীজীয় যেটা সেটা হচ্ছে দুটো আমাদের জানার বিষয় আছে, সেটা হচ্ছে অবীজীয় যেটা, যেমন ধরো এটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হবে, x² - 11 = 0 বা x² - 3 = 0, x ± √3। তাহলে এই সমীকরণটি x² - 3 = 0, এই সমীকরণটি সমাধান করে আমরা x এর মান পেলাম ±√3। এটা যদিও ক্লাস 10 এর বিষয়, দ্বিঘাত সমীকরণ সলভ করাটা, যাই হোক পক্ষান্তর করে উভয় পক্ষে বর্গমূল করেছি, এই সমীকরণটি সমাধান করে √3 পাওয়া যায়। সেই জন্য √3 থেকে অম্লত সংখ্যাটাকে বলা হয় বীজীয়। আর অবীজীয় আমাদের সিলেবাসে দুটো অবীজীয় সংখ্যা আছে, একটা হচ্ছে পাই, একটা হচ্ছে ই। তোমরা যদি পাইকে 22 এর 7 মনে করো, যেটা আমরা লিখি, কেউ যদি পরিমিতি করে থাকো, সেখানে বলা আছে পাই ইজ ইকুয়াল টু 22 এর 7। সেই পাই যদি 22 এর 7 ধরো, তাহলে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে মূলদ সংখ্যা। এখানে কিন্তু তোমাদের আমি যে বললাম শুরুতে যে আমরা যে কোনো চ্যাপ্টারে সেই জায়গাতে আমরা হিট করব যেটা তোমাদের জানার প্রয়োজন, সেটা হচ্ছে পাইকে যদি আমি 22 এর 7 করি, তাহলে সেটা কিন্তু মূলদ হবে। জাস্ট আমি একটু বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে পাই একটা হচ্ছে অসীম শ্রেণী, পরের ক্লাসে আছে, সেই অসীম শ্রেণীটির দশমিক ভগ্নাংশ, 2 ঘর বা 3 ঘর দশমিক ভগ্নাংশ যদি যেটা হবে, আর 22 এর সাথে 2 দশমিক স্থান পর্যন্ত যে আসন্ন মান, মানে পাই যে অসীম শ্রেণী তার 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, আর 22 এর সাথে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান মিলে যায়, প্রায় মিলে যায়। সেই জন্য আমরা পাইটাকে 22 এর সাথে রিপ্লেস করি। অরিজিনালি পাইয়ের মান 22 এর 7 নয়, 22 এর 7 এর কাছাকাছি। এটা হচ্ছে একটা অসীম শ্রেণী। আমি যদি এক্সাক্টটা বলতে চাই, সেটা হচ্ছে পাই এই সংখ্যাটির দশমিক ভগ্নাংশ অসীম অপৌনঃপুনিক বা অনাবৃত হবে। সেই জন্য পাই এবং ই এরা প্রত্যেকেই অম্লত সংখ্যা। এবার অম্লত সংখ্যার যেটা দুটো ভাগ, একটা হচ্ছে বীজীয়, একটা হচ্ছে অবীজীয়। এটা কিন্তু অবীজীয় অম্লত সংখ্যা। যদি মনে রাখতে না পারো সবার ক্ষেত্রে, কারণ ক্লাসটা হচ্ছে সবার জন্য, তাহলে তোমাদেরকে সেক্ষেত্রে মুখস্থ রাখতে হবে পাই এবং ইটা হচ্ছে অম্লত সংখ্যা। এবার অন্যগুলো আর যেগুলোকে আমি বের করে রাখলাম √2 √3, এরা হচ্ছে কি মূলত, √2 √3 তারা হচ্ছে অম্লত, কিন্তু তাদের সংজ্ঞাতে বললাম দশমিকে আমি প্রকাশ করে দেখতে পারবো যে তারা হচ্ছে অম্লত। কিন্তু পাই আর ই এদের যদি ব্যাখ্যা জানতে চাও, তাহলে এই মুহূর্তে বোঝানো আমাদের ক্ষেত্রে কঠিন। সেই জন্য শুধু মনে রাখতে হবে পাই আর ইটা হচ্ছে অম্লত সংখ্যা। এবার তোমরা ক্লাস 6-7 দেখেছো যে কোনো সংখ্যাকে আমরা সংখ্যা রেখাটাতে বসাতে পারি। তো সেই সংখ্যা রেখায় বসানোটা এবার আমি দেখাচ্ছি। দেখো, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে -1, -2, -3, সমস্ত পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 স্বাভাবিক সংখ্যা উইথ 0, দ্যাট ইজ অখণ্ড সংখ্যা, এবং তাদের নেগেটিভ যেটা 1 2 3 যে নেগেটিভ, সমস্ত সংখ্যাগুলোকেই কিন্তু আমরা এই সংখ্যার রেখার উপরে বসাতে পারি। এবার যদি ধরো আমি 1 এর 2 এই সংখ্যাটাকে বসাতে চাই, তখন কিন্তু আমাকে এই যে 0 আর 1 এর মাঝখানের অংশটা নিতে হবে, যেটা হচ্ছে 1 এর 2। এবার যদি বলা হয় যে আমি 1 এর 3তে বসাবো, 1 এর 3 বসাতে গেলে আমার যদি এইটা 1 ভাগ হয়, তাহলে এটাকে মোটামুটি 3 ভাগে ভাগ করে তার একটা পার্ট আমাকে নিতে হবে, সেটা হচ্ছে 1/3। আমি যদি এক্সাক্ট করতে চাই, তাহলে কিন্তু ক্লাস 8-এ তোমরা করেছো কোন একটা রেখাংশকে সমান 3 ভাগে 4 ভাগে 5 ভাগে ভাগ করা যায়, তাহলে সেক্ষেত্রে আমাকে কাটা কম্পাসের সাহায্য নিয়ে ওটাকে সমান 3 ভাগে ভাগ করতে হবে। সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। তা আমরা দেখছি যে এইটা যদি আমাদের 1 ভাগ হয়, তাহলে 1 এর 2টা হবে, বিন্দুটা এইখানে হবে। 1 এর 3 বিন্দুটা বোঝাতে গেলে এই টোটালটাকে 3 ভাগে ভাগ করতে হবে, তখন এইটা হবে 1 এর 3। ঠিক একই পদ্ধতিতে আমরা 1 এর 4 সংখ্যাটাকে আমরা বসাতে পারবো। তাহলে আমি পূর্ণ সংখ্যা, তারপর হচ্ছে কি
ভগ্নাংশ সংখ্যা 1 2 1 3 তাদেরকে কি করে সংখ্যা রেখায় বসাবো সেটা শেখাবো। এবার আমি শেখাবো অমূলদ সংখ্যাটাকে কি করে সংখ্যা রেখায় বসানো যায়। সেটা আমি দেখাচ্ছি যে কোনো অমূলদ সংখ্যাটাকে পাই আর ই বাদ দিয়ে, ওটাকে এই মুহূর্তে আমরা বোঝাতে পারবো না, পাই আর ই বাদ দিয়ে আমরা যে কোনো বীজীয় যে সমস্ত আছে অমূলদ সংখ্যা তাদেরকে আমি বসাতে পারবো। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। দেখো √2, যদি আমি √2টাকে সংখ্যা রেখায় বসাতে চাই তাহলে আমাদের প্রথম যেটা কাজ এটা হচ্ছে 1, এখান থেকে আমরা এখানে স্কেল দিয়ে একটা লম্ব সরলরেখা টানবো, সেখান থেকে আমরা 1 একক কেটে নেব, তারপর এই দুটোকে যোগ করব। যোগ করলে দেখো এটা হচ্ছে 1 একক, এটা হচ্ছে 1 একক। পিথাগোরাসের নিয়ম অনুযায়ী √1² + 1² দ্যাট ইজ √2। এটা হচ্ছে 1 একক, লম্ব ভূমি হচ্ছে 1 একক, অতিভুজ হচ্ছে √2। এই মানটাকে আমরা কি করে বসাবো? এই বিন্দুকে কেন্দ্র করে কাটা কম্পাসে এটা হচ্ছে √2, এটা নিয়ে যদি আমি কেটে দিই তাহলে যে বিন্দুতে ছেদ করবে সেটা হচ্ছে কিন্তু √2 মান। তাহলে এটা ইজ ইকুয়াল টু √2। বুঝতে পারলাম? সংখ্যা রেখা বরাবর এই বরাবর আমরা 1 একক নিলাম, এই বরাবর আমরা 1 একক নিলাম, পিথাগোরাসের নিয়ম প্রয়োগ করে এটা 1 এর বর্গ প্লাস 1 এর বর্গ দ্যাট ইজ √2, তাহলে এইটা হবে √2। এবার যদি কেউ বলে যে স্যার আমি -√2টাকে বসাবো, তাহলে এই দৈর্ঘ্য সমান করে নিয়ে উল্টো দিকে নেগেটিভ সাইডে যদি বসাই তাহলে এটা হবে -√2। তাহলে এবার আমি যদি √3 বসাতে চাই তাহলে কি হবে? √3 বসাতে গেলে √2 তার বর্গ প্লাস 1 এর বর্গ দ্যাট ইজ √3। এবার √3টাকে যদি বসাতে চাই তাহলে আমাদের প্রথম কাজ, এটা যে 0 বিন্দু, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। এবার আমরা আগের তাকে √2 বের করে রেখেছি, এইটা হচ্ছে √2 মান। এবার এই বরাবর আমি একটা লম্ব সরলরেখা টেনে নিব, সেখান থেকে 1 একক টেনে নেব। 1 একক তো আমি ঠিক করে নিয়েছি, যদি অ্যাকুরেট করতে চাই আমরা স্কেল কম্পাসের সাহায্য নেব, সেটা হচ্ছে 1 একক। তাহলে এটা হচ্ছে √2, এটা হচ্ছে 1, এটা যোগ করে দিলাম, তাহলে এইটা হলো আমাদের √3। এই বিন্দুকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে যদি আমি কাটি তাহলে এটা হবে √3। তাহলে এটা ছিল আগে √2, এটা ছিল √3। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত অমূলদ সংখ্যা আমি যার সংজ্ঞা আগে দিয়ে নিলাম সেই সমস্ত সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় বসাতে পারছি। তাহলে দেখো এখান থেকে একটা জিনিস আমরা খেয়াল করব, 1 আর 2 এর মধ্যে আমরা দুটো অমূলদ সংখ্যা বসিয়ে দেখলাম, √2 আর √3। তো এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে দুটো মূলদ সংখ্যা তার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, আবার দুটো অমূলদ যে সংখ্যা আছে তার মধ্যেও কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এটা হচ্ছে অমূলদের সংজ্ঞা। কারণ আমাদের বহু ক্ষেত্রে তোমরা জানো যে এখন আমাদের 9-এ ক্লাস 10-এ 35-36 নম্বর অঙ্ক অবজেক্টিভ থাকে, তো সেইখানে আমাদের অবজেক্টিভ পোর্শনটার জন্য এই জিনিসগুলো আমাদের মাথাতে রাখতে হবে যে নিয়ম হিসাবে, ধর্ম হিসাবে বলতে পারো, সেটা হচ্ছে কি দুটো মূলদ সংখ্যার ভেতরে কতগুলো মূলদ থাকবে আর দুটো অমূলদ সংখ্যার ভেতরে কতগুলো অমূলদ সংখ্যা থাকবে, সেটা হচ্ছে অসংখ্য। অসংখ্য কনসেপশনটা এইরকম যে তুমি যত বড় সংখ্যা কল্পনা করবে তার থেকেও বড় সংখ্যা আমাদের, তার মানে আমরা যদি এক কথাতে বলতে চাই একটা বড় সংখ্যা আমাদের কল্পনায় যে সংখ্যাটা আসবে তার থেকেও বড় সংখ্যাটা হচ্ছে অসীম। তাহলে অসীম বা অসংখ্য সংখ্যা থাকবে, দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ থাকবে আর দুটো অমূলদ সংখ্যার মধ্যেও কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা থাকবে। তাহলে এই যে মূলদ এবং অমূলদ এইগুলো যে শেখালাম, আমি কি করে ঠিক করব কোনটা মূলদ কোনটা অমূলদ, সেগুলো সংজ্ঞার সাহায্যে আমরা বোঝানোর চেষ্টা করলাম। এবার আমরা আসবো বাস্তব সংখ্যা কাকে বলে। সংজ্ঞাটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংকলনকে বাস্তব সংখ্যা। তাহলে এবার আমরা যে বিষয়টা আমাদের আলোচ্য বাস্তব সংখ্যা, সেটা হচ্ছে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার মূলদ সংখ্যা
এবং অমূলদ সংখ্যার মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার সংকলনকে বাস্তব সংখ্যা বলে। তাহলে আমরা শুরু করেছিলাম পূর্ণ সংখ্যা, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সেখান থেকে মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, কি করে তাদেরকে চিনব। এবার আমরা বিষয়বস্তুতে ঢুকলাম বাস্তব সংখ্যা। সেই বাস্তব সংখ্যা কাকে বলা হবে? মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা তাদের সংকলনকে বলা হবে বাস্তব সংখ্যা। এবার আমরা আসি, শুধু তো ধর্ম, সংজ্ঞা এগুলো জানলেই হবে না, আমাদের বিষয়গুলো পরীক্ষার জন্য রেডি করতে হবে। যেটা পরীক্ষাতে থাকবে সেটা হচ্ছে তোমাকে দুটো মূলদ সংখ্যা বলে দিবে, দিয়ে বলবে তার মধ্যে 4টা বা 5টা মূলদ সংখ্যা তোমরা বসাও। তার জন্য আমি একটা পদ্ধতি বলছি, তোমরা খেয়াল করবে, তোমরা অন্য কোনো পদ্ধতিও জানতে পারো। দেখো আমার পদ্ধতিও জানতে পারো, কিন্তু বইয়ে অন্যভাবে বলা আছে। দেখো কোশ্চেনটা হচ্ছে 5টি মূলদ সংখ্যা নির্ণয় করো 1-এর 2 এবং 1-এর 3 এর মধ্যে। পদ্ধতিটা হচ্ছে, আমরা যখন নিচু ক্লাসে বৃহত্তম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করেছি, তখন কিন্তু আমরা বলেছি যে সংখ্যাগুলোর হরকে এক জাতীয় বানাবো, এবং সংখ্যাগুলোর হরকে আমাদের প্রথম কাজ হচ্ছে হরকে এক জাতীয় বানাবো। আমরা এটা জানি, যে কোনো ভগ্নাংশ সংখ্যার উপর নিচে যদি একই সংখ্যাকে গুণ করি, একই সংখ্যা দিয়ে যদি ভাগ করি, তাহলে কিন্তু ভগ্নাংশগুলোর মান অপরিবর্তিত থাকবে। একই সংখ্যা যোগ করলে বা বিয়োগ করলে কিন্তু ভগ্নাংশটির মান অপরিবর্তিত থাকে না। একই সংখ্যা গুণ করলে বা লব এবং হরকে একই সংখ্যা ভাগ করলে লব এবং হরকে ভগ্নাংশটির মান অপরিবর্তিত থাকবে। এই ধর্মটা আমরা কিন্তু বৃহত্তম সংখ্যা বা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে আগের ক্লাসগুলোতে করেছি। তো সেই ধারণাটাকে মাথাতে রেখেই আমরা এই 1-এর 2 আর এই 1-এর 3 এই দুটো সংখ্যার হর আমরা এক জাতীয় বানাবো। হর এক জাতীয় বানাতে গেলে আমাদের প্রথম যেটা কাজ, সেটা হচ্ছে 2 আর 3 এর লসাগু করতে হবে। 2 আর 3 এর মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক নেই এক ছাড়া। তো ওদের যদি আমি লসাগু করি, তাহলে 2 গুণিত 3 দ্যাট ইজ 6 হবে। অর্থাৎ আমরা হরগুলোকে আমি 6 বানাবো। তো 6 বানাতে গেলে 2 into 3 into 3 দ্যাট ইজ 3/6, এর উপর নিচে 3 দিয়ে গুণ করলাম, এর উপর নিচে 2 দিয়ে গুণ করলাম, দ্যাট ইজ 2/6। তাহলে দেখো স্বাভাবিকভাবে তুমি কিন্তু 2 এবং 3 এর মধ্যে কোনো সংখ্যা, দুজনেরই হর তো সমান, কিন্তু 2 এবং 3 এর মধ্যে তুমি কিন্তু কোনো সংখ্যা, পূর্ণ সংখ্যা তুমি খুঁজে বার করতে পারছো না, কারণ 2 এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা হচ্ছে 3। এবার এখান থেকে আমাকে 5টা সংখ্যা বের করতে হবে। তাহলে আমাকে যে কাজটা করতে হবে, এই হরটাকে, আর মানে দুজনের হর একই থাকবে এটা অবস্থাতে আমরা একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করতে থাকবো। যেমন খুব স্বাভাবিকভাবে আমি এর উপর নিচে 10 দিয়ে গুণ করলাম, 30/60, এটাকেও 10 দিয়ে গুণ করলাম, দ্যাট ইজ 20/60। 30/60 আর 10 দিয়ে গুণ করলাম। এবার যে কোনো সংখ্যাতে, কারণ কি লব এবং হরকে তুমি দেখো, এটাকে যদি সিম্পলিফাই করো লঘিষ্ঠ আকার, তাহলে 1-এর 2 আসবে। এটাকে যদি 1-এর 3 আছে, এটাকে যদি আমি লঘিষ্ঠ আকার করি, তাহলে 1-এর 3ই আসবে। কিন্তু সেই মানে সমতুল্য ভগ্নাংশ হলো 30/60 আর হচ্ছে 20/60। এবার দেখো 30 এবং 20-র মধ্যে পূর্ণ সংখ্যাগুলো, 20 হচ্ছে 21, 22, 23, 24, 25, 26 আপ টু 29 পর্যন্ত তুমি কিন্তু পূর্ণ সংখ্যাগুলো নিতে পারো। আমার 5টা ছিল দরকার, আমি কিন্তু এই অবস্থাতে যখন এটা থাকছে, তখন কিন্তু আমি 5টা 2 এবং 3 এর মধ্যবর্তী 5টা পূর্ণ সংখ্যা কিন্তু আমি খুঁজে বার করতে পারছি না। সেই জন্য আমাদের কি কাজ, যে যতটা পারবো এই দুজনের ডিফারেন্সটা আমি বাড়িয়ে দেবো। যেমন 10 দিয়ে গুণ করেছি, এবার যদি আমি এইটাকে যদি 50 দিয়ে গুণ করতাম, তাহলে এটা হয়ে যেত কত, 150/300, তখন সংখ্যাটা আরো বড় হতো। তো আমার যত খুশি সেই সমস্ত সংখ্যাগুলো আমরা কিন্তু নির্ণয় করতে পারতাম। তাহলে এবার 30 আর 20 হলো, এই কোন সংখ্যাতে গুণ করব,
লব এবং হরকে, সেটা হচ্ছে তোমার উপর নির্ভর করবে, যাতে তুমি পূর্ণ সংখ্যাগুলো তুমি খুঁজে বার করতে পারো এই 20 আর 30-এর মধ্যে। তাহলে আমরা বলতে পারি নির্ণয় মূলদ সংখ্যা কত হবে? 21/60, 22/60, 23/60, 24/60, 25/60, এরকম আমাকে 5টা বলেছিল, আমি 10টা 20টা যতটা পারবো আমি কিন্তু নির্ণয় করতে পারবো। তাহলে মূলদ সংখ্যার ক্ষেত্রে মানে দুটো মূলদ সংখ্যা দেওয়া আছে, তাদের মধ্যবর্তী মূলদ সংখ্যা যদি তুমি নির্ণয় করতে চাও, তাহলে নিয়ম হচ্ছে প্রত্যেকের হর আগে এক জাতীয় বানিয়ে নিতে হবে। তারপর কিন্তু হর এক জাতীয় বানিয়ে নেওয়ার পর এবার আমরা লব এবং হরকে যত খুশি যে কোনো সংখ্যা দিয়ে লব এবং হরকে গুণ করে করে আমাদের এই দুটোর ডিফারেন্সটা যত বাড়িয়ে নিব, আমাদের কিন্তু মূলদ সংখ্যাগুলো, মধ্যবর্তী মূলদ সংখ্যাগুলো বের করতে আমাদের কিন্তু সুবিধা হবে। এবার যদি তোমাকে বলা হয় এটা দুটোই ভগ্নাংশ ছিল, এবার ধরো আমি পূর্ণ সংখ্যা বার করতে চাই, তো পূর্ণ সংখ্যা দুটো আছে তাদের মধ্যবর্তী, এবার বলা হলো ধরো 4 এবং 5-এর মধ্যবর্তী মূলদ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে জটাই বলো, সেক্ষেত্রে আমরা কি করবো? 4/1, এখানে হচ্ছে কত? 5/1, দুটোরই এক থাকলো, দুটোরই হয়। এবার কি করতে হবে? একই সংখ্যা দিয়ে উপর নিচে গুণ করতে হবে। তো এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি, তাহলে 40/10, এটা হচ্ছে 50/10 করো। কি অসুবিধা আছে? 40 থেকে 50-এর মধ্যবর্তী, 40, 41 থেকে 50, তার মানে 9-10টা তোমার হয়ে যাবে। তুমি যদি বলো না স্যার আমি আরো বড় করতে চাই, করো। এটাকে 10 দিয়ে গুণ না করে আমি 100 দিয়ে গুণ করলাম, 400/100 ইজ ইকুয়াল টু কত হবে? 500/100। কোনো সমস্যা তোমার হবে না মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো, মূলদ সংখ্যাগুলো নির্ণয় করার জন্য। কিন্তু দুটো সংখ্যার মধ্যবর্তী যদি অমূলদ সংখ্যা তোমাকে নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু একটু অন্য বিষয় লাগবে। অন্য বিষয়টা হচ্ছে যে সংখ্যাগুলো তোমাকে দিয়ে দিয়েছে, সেই সমস্ত সংখ্যাগুলোকে দশমিক ভগ্নাংশে তোমাকে প্রকাশ করে নিতে হবে। দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নেওয়ার পর তারপর কিন্তু তুমি তাদের মধ্যবর্তী অমূলদ সংখ্যাগুলো তুমি নির্ণয় করতে পারবে। একটু দেখো, 3টি অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। সংখ্যা দুটো হচ্ছে 5-এর 7, 5-এর 7 আর 9-এর 7। এরা কিন্তু প্রত্যেকেই মূলদ সংখ্যা। কেন? যে এই সমস্ত সংখ্যাগুলোর যদি আমি দশমিক ভগ্নাংশ নিই, এমনি তো p/q আকার আছে, ওটা তো আমাদের ডেফিনেশন মধ্যেই পড়ে, ওটা তো আকার আছে। আমি যদি দশমিকে প্রকাশ করতে চাই, মানে যেটা আমি তোমাদেরকে বোঝানোতে শিখলাম, যে মানে চেষ্টা করলাম বোঝানোর, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশ প্রকাশ করে কি করে আমরা মূলদ এবং অমূলদ গুলোকে ঠিক করব, আইডেন্টিফাই করব। তার জন্য এই সংখ্যাগুলোকে যদি আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে কিন্তু এর দশমিক ভগ্নাংশটি অসীম আবৃত হবে। এবার দেখো, অসীম আবৃত হবে এটা আমি কি করে বুঝলাম, এটা বোঝাটা বলি, তারপর আমি অঙ্কটাতে যাচ্ছি। এখানে কিন্তু আমি এখনো যাইনি। আমি 3টি অমূলদ সংখ্যা বের করার আগে আমি কি করে বুঝলাম যে এই দুটো সংখ্যা মূলদ, সেটা তো p/q আকার আছে। আর আমি আরেকটা যে সংখ্যা দিলাম, যে সমস্ত সংখ্যা দশমিক ভগ্নাংশ সসীম আর অসীম হলে আবৃত, তো সেই নিয়ম অনুযায়ী এটা হচ্ছে আবৃত দশমিক হবে। তো আমি কি করে বুঝবো যে সেটা হচ্ছে আবৃত দশমিক? নিয়মটা হচ্ছে, যে ভগ্নাংশটি তোমাকে দিয়ে দিয়েছে সেই ভগ্নাংশটিকে প্রথম লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। যেমন 2/12 সমান লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে হয় 1/6। এবার এই যে 6 সংখ্যাটির যদি মৌলিক উৎপাদক বের করি, 2 × 3, যদি এই হরের মৌলিক উৎপাদকে শুধু 2 থাকে বা শুধু 5 থাকে, তাহলে কিন্তু সেই দশমিক ভগ্নাংশটি দশমিকে প্রকাশ করলে তারা কিন্তু সসীম হবে। 2 আর যদি 5 থাকে, তাহলে সেটাকে দশমিকে প্রকাশ করলে সেটা কিন্তু সসীম দশমিক ভগ্নাংশ হবে।
কিন্তু যদি এই হরগুলো যেমন 2 বাই ধরো বা 4/28 আছে, এটাকে সিম্পলিফাই করলে 3/28 আছে ধরো, তাহলে এটাকে যদি 3/28কে যদি ভেঙে দিই 2 2 2 7, তো 28 মৌলিক উৎপাদকের থাকছে 2 আর 7। 2টা হচ্ছে মূলত মৌলিক সংখ্যা, 7ও কিন্তু মৌলিক সংখ্যা। তো বলছে যদি হরের মৌলিক উৎপাদকে 2 এবং শুধু 2 থাকে বা শুধু 5 থাকে বা উভয়ই থাকে, তাহলে সেটা কিন্তু হবে সসীম দশমিক ভগ্নাংশ। আর যদি 2 এবং 3 এর সঙ্গে অন্য কোনো মৌলিক সংখ্যা থাকে, অর্থাৎ 3 5 3 বলছি 3 7, 2 এবং 5 এর সাথে 3 7 11 অন্যান্য যদি মৌলিক সংখ্যা থাকে, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে তার দশমিক ভগ্নাংশটা অসীম হবে, অনাবৃত হবে। তাহলে অসীম, অনাবৃত বা সসীম দশমিক তারা প্রত্যেকেই মূলদ। তো সেইটা আমি দশমিকে প্রকাশ না করে কিন্তু আমি বলতে পারছি যে এরা কিন্তু মূলদ সংখ্যা, কারণ এদের দশমিক ভগ্নাংশ অসীম হবে এবং অনাবৃত হবে। অনাবৃত হওয়ার পদ্ধতিটা কি বললাম, যে সংখ্যাটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব, করার পর হরটাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, তাদের মধ্যে দেখব কোন কোন মৌলিক উৎপাদকে কোন কোন মৌলিক সংখ্যা আছে। যদি শুধু 2 থাকে, এটা লিখে নিতে পারো, যদি শুধু 2 থাকে, যদি শুধু 5 থাকে বা বোধ থাকে, 2 5 উভয় যদি থাকে, হরের মৌলিক উৎপাদকে দেখো, শুরুতে একটা কথা আমি বলিনি, সেটা আমার বলা উচিত ছিল। যখনই তোমরা ম্যাথের ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, সেখানে কিন্তু তোমাদের কাগজ কলম এবং বইটা কিন্তু সঙ্গে অবশ্যই রাখবে। যেমন আমি যে কাজটা করছি, আমি বোঝাচ্ছি এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্ল্যাকবোর্ডে করেও দিচ্ছি। তোমাদের কাজ হচ্ছে বোঝা এবং সঙ্গে সঙ্গে কিন্তু ব্ল্যাকবোর্ডে থেকে নিজেদের খাতাতেও করে নেওয়া। দুটো কাজ, আমি দুটো কাজ করছি, তোমাদেরকেও দুটো কাজ করতে হবে। এবং এই অনলাইন পড়াশোনাতে কিন্তু মনোসংযোগটা 100% লাগবে। তাহলে তোমরা এমন জায়গায় বসে তোমরা এই দেখবে প্রোগ্রামগুলোকে, যেন অন্য কেউ ডিস্টার্ব না করে। কারণ 100% মনোসংযোগ থাকলে তবেই কিন্তু এই ক্লাসগুলো উপযোগী হবে। তাছাড়া কিন্তু খুব একটা উপকার তোমরা বুঝতে পারবে। তাহলে 2 5 আর হচ্ছে কত 2 5, যদি হয় 2 থাকবে, না হয় 5 থাকবে, না হয় দুজনেই থাকবে, তাহলে কিন্তু এটা হবে সসীম দশমিক হবে। আর যদি এমন হয় 2 থাকলো, তার সঙ্গে 7 11 এরা থাকলো, বা 5-এর সাথে 7 11 3 থাকলো, তার মানে আমি বলতে চাইছি 2 এবং 5 মৌলিক সংখ্যা ছাড়া যদি অন্য কোনো মৌলিক সংখ্যা থাকে, তাহলে তাদের দশমিক ভগ্নাংশ অসীম হবে এবং অনাবৃত হবে। তারা কিন্তু মূলদের মধ্যেই পড়বে। এবার আমরা আসছি অঙ্কটাতে, যেটা লিখবো ব্ল্যাকবোর্ডে লিখে আমি অন্য জায়গাতে চলে গেলাম। সেটা হচ্ছে কি করে চিনবো মূলদ সংখ্যা। সেই জন্য সেখান থেকে আমরা এবার বেরিয়ে আসছি, এইটা কি করে আমরা এদের মধ্যবর্তী অমূলদ সংখ্যা বের করবো। যেমন মূলদের ক্ষেত্রে বললাম হরগুলোকে 1 করবো, অমূলদের ক্ষেত্রে বলছি এদের সবগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আমি বেশি না, দশমিকের পর 3 ঘর লিখলাম। তাহলে এই যে 5/7 ইজ ইকুয়াল টু 0.714, এরকম চলতেই থাকবে। কোন একটা নির্দিষ্ট সংখ্যা নির্দিষ্ট সময় অন্তর অন্তর কিন্তু ফিরে আসবে না। ভুল বলে ফেলেছি এখানে। সেটা হচ্ছে যেহেতু এটা মূলদ সংখ্যা, তাহলে আমরা যদি ভাগ প্রক্রিয়া চালাতে থাকি, তাহলে কোনো একটা নির্দিষ্ট সময় পর দেখা যাবে যে সংখ্যাগুলি একটা নির্দিষ্ট ক্রমে বারবার ঘুরে আসছে। কারণ মূলত এটা হবে, অবশ্যই হবে, অসীম হবে এবং আবৃত হবে। মানে আমি ভুল বলেছি। তাহলে 5 আমি সবগুলো করলাম না, জাস্ট আমি বোঝানোর জন্য 3 ঘর পর লিখেছি দশমিকের পর। 9/7কে যদি আমি দশমিকে প্রকাশ করি, তাহলে 1 7 2 দশমিক 0 7 2 14 6 0
57 এটাকে লিখলাম 2 ঘর পর 1.28। এই যে দশমিক ভগ্নাংশে তুমি প্রকাশ করে নিয়েছো, এর মধ্যবর্তী তিনটে সংখ্যা বার করতে গেলে এই সংখ্যাটার থেকে বড় হতে হবে, এই সংখ্যাটার থেকে ছোট হতে হবে। এখানে তোমার বুদ্ধিটা ইউজ করতে হবে। এটা তুমি দেখো 7 আছে, তো দুটো ঘর নাও 71। 71-এর থেকে বড় সংখ্যা, দ্যাট ইজ আমি যদি 72 দিয়ে স্টার্ট করি দশমিকের পরে, দশমিকের পর তো 72 বলা হয় না, 0.72 বলি, তাহলে আমি যদি এই কথাটা বলি 0.72, দেখো 7.14 আছে, আমি যদি এখানে 714 বলি, এখানে যদি আরেকটা শূন্য দিয়ে নিই 720, তাহলে এই 0.702 এটা কিন্তু এর থেকে বড়। এবার আমি দেখো এখানে ঘোরাবো 2, দুটো 0 2, তিনটে 0 2, এইভাবে যদি চলতেই থাকে, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ অসীম অপৌনকরী। ওই সংজ্ঞাটা দেওয়ার কারণই হচ্ছে এই ধরনের সমস্যাগুলো তোমাদের ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। আমি যদি শুধু যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় এইটা বলে দিয়ে যদি তোমাদেরকে অঙ্ক করাতে যেতাম, তাহলে তোমাদের ধারণাতে গন্ডগোল হতো। শুরু করছি। দেখো এই 5.5-এর 7কে আমি দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি, আর 9-এর 7 থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিয়েছি। প্রকাশ করে নেওয়ার পর আমাকে প্রথম সংখ্যাটি চুজ করতে হবে 0.74 থেকে বড়, দ্যাট ইজ 0.72। এখানে যদি একটা শূন্য লাগিয়ে দিই তাহলে 720 হবে। এবার আমার পদ্ধতিটা 0.72 2 002 0002 এইভাবে যদি আমরা চলতেই থাকি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এর মধ্যবর্তী, এটা এবং এটার মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা 0.7। এবার যদি আমি অমূলদ সংখ্যার সংজ্ঞাটা যদি আমি না দিতাম সঠিকভাবে, তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে এইটা বুঝতে অসুবিধা হতো যে এইটা আমাদের অমূলদ সংখ্যা। সেই জন্যই কিন্তু আমাদের যে গতানুগতিক সংজ্ঞা, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা হয়, যেখানে q ≠ 0, p আর q পূর্ণ সংখ্যা আর pq পরস্পর মৌলিক সংখ্যা, এটা মূলদের ক্ষেত্রে যাচাই করার যথেষ্ট সুযোগ আছে। কিন্তু অমূলদ যদি শুধু বলে দিই যে p/q আকারে যাদেরকে প্রকাশ করা যায় না তারা অমূলদ, তাহলে কিন্তু ধারণাটি পরিষ্কার আসে না। সেই জন্য আমি পরিবর্তিত সংজ্ঞাটা দিলাম, যাদের দুজনের ক্ষেত্রে দিয়েছি। মূলদের ক্ষেত্রে প্রয়োজন ছিল না, কিন্তু মূলদের ক্ষেত্রেও যে মিলবে সেটা বোঝানোর জন্য মূলদ এবং অমূলদ সংখ্যার ক্ষেত্রে পরিবর্তিত সংখ্যাটা দিলাম, যে যাদের দশমিক ভগ্নাংশ অসীম এবং অনাবৃত তারা হচ্ছে অমূলদ। এবার আর 3টে বের করতে বলেছে, আমি এখানে 0.73 03 003 0003 এরকম পরপর চলতেই থাকবে। তো এইটাও কিন্তু আর একটা এইরকম আমি অজস্র অমূলদ সংখ্যা 3 কেন, আমি 303 লক্ষ বের করতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আমার ধারণাটা পরিষ্কার থাকতে হবে। 0.74 04 004 0004, দেখো আমি একটা নির্দিষ্ট রিদিমে লিখছি, যাতে আমি যে কোনো সংখ্যা যারা এত এবং এত এর মধ্যবর্তী আছে সেখান থেকে কিন্তু আমরা অমূলদ সংখ্যা বের করতে পারবো। মূলদ সংখ্যাটা বের করা যেমন একটু সহজ, কারণ আমরা ওই পদ্ধতিটা জানি, সাধারণ হরবিশিষ্ট করে নিয়ে আমরা কিন্তু মূলদ সংখ্যাটা বের করতে পারি। কিন্তু অমূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু একটাই নিয়ম, সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নেওয়ার পর আমরা ওই সংখ্যাগুলোকে বের করবো, অমূলদ সংখ্যাগুলো। তাহলে আমরা শিখলাম যে দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, আর অমূলদটা আমি করে দেখিয়েছি। তাহলে এইটা আমাদের মনে রাখতে হবে, যেটা অবজেক্টিভের জন্য তোমার নিজেদের পাঠ্য বই দেখবে যে আমাদের এমসিকিউ বা শর্ট অ্যান্সার টাইপ এটা আমাদের আছে, সেটা হচ্ছে দুটো মূলদ সংখ্যার মধ্যে কতগুলো মূলদ সংখ্যা থাকে। তাহলে লিখবো এটা, দুটি মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা থাকে। এবার এর সঙ্গে আরেকটা মনে রাখবো, দুটি অমূলদ সংখ্যার মধ্যে
অসংখ্য অমূলদ সংখ্যা থাকে। আর যেটা বলে নিলাম পাই আর ই এরা হচ্ছে অবীজীয়, অবজেক্টিভে থাকে অবীজীয় অমূলদ সংখ্যা। এবার শোনো, আমাদের দুটি মূলদ সংখ্যার যোগফল কি হবে, গুণফল কি হবে, ভাগফল কি হবে, বিয়োগফল কি হবে। দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ হবে, গুণফল মূলদ হবে, ভাগফল মূলদ হবে যদি ভাজকটা শূন্য না হয়। ভাজক যদি শূন্য হয়ে যায়, কারণ আমরা শুরুতেই বলে নিয়েছি যে কোনো সংখ্যাকে কিন্তু শূন্য দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে আমাদের যে ধর্মটা শিখলাম যোগফল, বিয়োগফল, গুণফল, ভাগফল, তারা কিন্তু মূলদই হবে শুধুমাত্র ভাজক যদি শূন্য না হয়। তাহলে আমাদের ধর্ম হিসাবে কি হবে, দুটি মূলদ সংখ্যার যোগফল, দুটি মূলদ সংখ্যার যোগফল মূলদ, দুটি মূলদ সংখ্যার বিয়োগফল মূলদ, গুণফল মূলদ, দুটি ভাগফল মূলদ যদি ভাজক নট ইকুয়াল টু 0 হয়। ভাজকটা 0 হওয়া চলবে না। ভাজক নট ইকুয়াল টু 0 হলে তাহলে কিন্তু ভাগফল তোমার মূলদ হবে। এবার এখান থেকে আমাদের একটা অবজেক্টিভ আছে, সেটা হচ্ছে দুটো মূলদ সংখ্যার যোগফল কি হবে, মূলদ হবে না অমূলদ হবে। তো সেইখানে বা কোনোটি নয়, এরকম আমাদের এমসিকিউ থাকে। তো সেখানে কিন্তু যোগফল, গুণফল, বিয়োগফল নিয়ে কিন্তু আমাদের কোনো জিজ্ঞাসা নেই। যদি বলা হয় ভাগফল কি হবে, এই শর্তের কথা বললো না, তাহলে কিন্তু আনসারটা হবে মূলদ হতেও পারে না হতে পারে। মূলদ হবে তখন ভাজকটা 0 হবে না, আর যদি 0 হয় আমি মানি বের করতে পারবো না। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি এই শর্তটা না দেওয়া থাকে, তাহলে কিন্তু উত্তরে আমরা কিন্তু মূলদ হবে এটা কিন্তু বলতে পারবো। ঠিক সেই রকম দুটো অমূলদ সংখ্যার যোগফল, গুণফল, ভাগফল কি হবে সেটা কিন্তু আমরা এখন দেখতে হবে। দুটি অমূলদ সংখ্যা, দুটি অমূলদ সংখ্যার যোগফল, অমূলদ হতে পারে, মূলদ হতে পারে, দুটোই পারে। আচ্ছা, তার আগে এই সংজ্ঞাগুলো বোঝার আগে তোমাকে কিন্তু জানতে হবে একটি মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা, দ্যাট ইজ 2, আর হচ্ছে অমূলদ সংখ্যা √3। এদের যোগফলটা কিন্তু সব সময়ের জন্য অমূলদ হবে। কেন জানো? এটা হচ্ছে মূলদ সংখ্যা, এর দশমিক ভগ্নাংশ 2.0, এর হচ্ছে 1.732 ডট ডট এরকম চলতে থাকবে। যোগফলটি হবে অসীম, অনাবৃত, দ্যাট ইজ 2 প্লাস √3টা হবে অমূলদ সংখ্যা। আবার তাহলে একটা মূলদ সংখ্যা এবং একটা অমূলদ সংখ্যা, তাদের যোগফলটা কিন্তু সবসময়ের জন্য অমূলদ হবে। এইটা যদি আমরা মনে রাখি, তাহলে দুটি মূলদ সংখ্যার যোগফল, দুটি মূলদ সংখ্যার যোগফল তো আমরা বললাম মূলদই হয়, কিন্তু অমূলদের ক্ষেত্রে কি হতে পারে, যোগফল মূলদ হতে পারে আবার অমূলদ হতে পারে। যেমন 2 প্লাস √3 একটা মূলদ সংখ্যা, 2 মাইনাস √3 একটা মূলদ সংখ্যা, 2 প্লাস √3 একটা অমূলদ সংখ্যা, 2 মাইনাস √3 হচ্ছে আরেকটা অমূলদ সংখ্যা। এদের যোগফল সেটা কিন্তু 4, দ্যাট ইজ মূলদ। তাহলে যোগফল মূলদ হতে পারে, যোগফল কিন্তু অমূলদ হতে পারে। যেমন 2 প্লাস √3 একটা হচ্ছে কি
মূলদ সংখ্যা, অম্লদ সংখ্যা, আর √2 হচ্ছে আর একটা অম্লদ সংখ্যা। তাহলে তাদের যোগফল 2 প্লাস √3 প্লাস √2 ইজ ইকুয়াল টু অম্লদ। তাহলে এখানে দুটোই অম্লদ সংখ্যা ছিল, সেখানে যোগফলটা মূলদ হতো। এবার এখানে দুটোই অম্লদ ছিল, তাদের যোগফলটা কিন্তু অম্লদ হচ্ছে। সেই জন্য আমরা বলতে পারি যোগফল, গুণফল, বিয়োগফল, ভাগফল মূলদ হতে পারে, অম্লদ হতে পারে। এবার দেখো গুণফলের ক্ষেত্রে একটা দেখায়, যোগফলে যেমন দেখালাম, বিয়োগফলে দেখায়, গুণফলে দেখায়। এখানে হচ্ছে 2 প্লাস √3 অম্লদ সংখ্যা, 2 মাইনাস √3 আরেকটি অম্লদ সংখ্যা, এদের যোগ গুণফল। তাহলে কত হবে? 2 প্লাস √3 ইন্টু 2 মাইনাস √3 a স্কয়ার মাইনাস b স্কয়ার, 2 এর বর্গ √3 এর বর্গ, দ্যাট ইজ 4 মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1। দ্যাট ইজ এটা মূলদ। তাহলে আমরা দেখলাম দুটো অম্লদ সংখ্যার গুণফল মূলদ। এবার যদি এইরকম হয় 2 প্লাস √3 একটা সংখ্যা আর একটা হচ্ছে √2 আর একটা সংখ্যা, এদের যদি গুণ করি, এখানে গুণের বিচ্ছেদ নিয়ম 2√2 প্লাস √6, এরা কিন্তু সব সময়ের জন্য অমূলদ হবে। তাহলে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা দুটো অম্লদ সংখ্যার গুণফল, যোগফল, বিয়োগফল তারা মূলদ হতে পারে, আবার অম্লদ হতে পারে। একটা ভাগফল দেখায়। ভাগফল হচ্ছে √6 একটা অম্লদ সংখ্যা আর √3 হচ্ছে আরেকটা অম্লদ সংখ্যা। এটা যদি ভাগ করি তাহলে √2 আসে। তবে ভাগের ক্ষেত্রে সবসময় অ্যালার্ট থাকতে হবে যেন আমাদের ভাজক যেন 0 না হয়। কারণ অবশ্য আমাদের অম্লদ সংখ্যার ক্ষেত্রে 0টা তো অম্লদ নয়, ওটা মূলদ নয়, ওটা তো অম্লদের মধ্যে পড়ে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো এটা মনে না রাখলে হবে, কিন্তু সবসময় তোমাকে অ্যালার্ট থাকতে হবে যেন ভাজকটা কখনো 0 না হয়। যদি আমরা কোনো ক্ষেত্রে ধারণাতে 0 নিয়ে আসি, তাহলে তো আমরা জানি যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এইটা হচ্ছে √6 একটা অম্লদ সংখ্যা, √2 একটা, √3 হচ্ছে অপর অম্লদ সংখ্যা, এটা কিন্তু আসলো √2, দ্যাট ইজ অম্লদ। তাহলে ভাগফলটা কিন্তু আমাদের অম্লদ। এবার ভাগফল আমাকে মূলদ দেখাতে হবে। তো ভাগফল যদি আমরা মূলদ দেখাতে চাই, তাহলে 2√3 একটা সংখ্যা আর একটা হচ্ছে অপর সংখ্যা হচ্ছে √3, এটা ভাগ করলে ভাগফল হবে 2। 2√3 একটা অম্লদ সংখ্যা আর শুধু √3 আর একটা অম্লদ সংখ্যা, তাহলে তাদের ভাগফল 2, সেটা হচ্ছে কি মূলদ। অর্থাৎ আমরা দেখলাম যে দুটো মূলদ সংখ্যা যোগফল দেখিয়েছি, গুণফল দেখালাম, ভাগফল দেখালাম, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। এবার আমাদের এখানে ওই একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আমরা আবৃত দশমিকটাকে কি করে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। তার মাথায় পৌন করতে, এইটাকে আমরা, এটা আছে দশমিক ভগ্নাংশ, এইটাকে আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করব। এবার এটা বোঝাতে ক্ষেত্রে আমাদের বোঝাতে হয় 0.3 থাকলে কি হবে, অনলি 0.3। যদি শুধু 0.3 থাকে তাহলে, বা এইটাই থাকলো, ধরো 0.123 আছে, এটাকে যদি আমরা সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে সেক্ষেত্রে আমাদের পদ্ধতি হচ্ছে 1 2 3, আর দশমিকের পরে যটা সংখ্যা আছে, দশমিকের পরে যটা অঙ্ক আছে, একের পরে তটা শূন্য বসাতে হবে। 1 2 3 ডিভাইডেড বাই দশমিকের পরে 3টে অঙ্ক 1 0 0 0। এবার আসছি, যদি এইটা হয় আবৃত দশমিক হয়, তাহলে সেক্ষেত্রে পদ্ধতিটা হচ্ছে প্রথমে সংখ্যাটাকে লিখে নিতে হবে। লেখার পর যার মাথাতে পৌনপৌনিক নেই, যে সমস্ত সংখ্যার মাথাতে পৌনপৌনিক নেই তাদেরকে বাদ দিতে হবে। অর্থাৎ এই সংখ্যাটি বাদ দেন, 0 1 2 বাদ দিলাম। দেওয়ার পর এবার যার মাথায় পৌনপৌনিক আছে তার জন্য 9, একটা মাথায় পৌনপৌনিক আছে তার জন্য 9, আর বাকি যে যাদের মাথায় পৌনপৌনিক নেই তাদের জন্য 0। এই হচ্ছে আমাদের আবৃত দশমিকটাকে কি করে আমরা সামান্য দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি। পদ্ধতিটা হচ্ছে টোটাল
উপরের যে সংখ্যাটা আছে সম্পূর্ণটাই লিখে নিতে হবে। লেখার পর যাদের মাথাতে পৌনঃপৌনিক নেই তারা বাদ যাবে, তারা হচ্ছে বাদ গেল। বাদ যাওয়ার পর এবার নিচে হরে কি বসবে, যদি পৌনঃপৌনিক না থাকতো তাহলে যতগুলো অঙ্ক আছে তাদের প্রত্যেকের জন্য একটা করে শূন্য, আর যখন আমাদের পৌনঃপৌনিক থাকবে প্রত্যেকটার জন্য হচ্ছে 9। তাহলে এখানে একটার মাথায় পৌনঃপৌনিক আছে, সেটা হচ্ছে 9 হলো, আর বাকি তিনটে 1 2 3 তাদের জন্য হচ্ছে 3টে শূন্য। এবার এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমাদের মানটি নির্ণয় করতে হবে। যেমন আমরা দেখিয়ে দিলাম 0.3 তার মাথায় পৌনঃপৌনিক, এদের ক্ষেত্রে এটাই মানেটা কি, সংজ্ঞাটা হচ্ছে 0.333 ডট ডট এরকম চলতেই থাকে। এটা ইজ ইকুয়াল টু হবে 3/0.3 তার মাথায় পৌনঃপৌনিক 3/9 একজনের মাথাতে আছে, দ্যাট ইজ 1/3। দেখো এইটাকে কিন্তু আমরা এই পদ্ধতিতে আমরা প্রকাশ করেছিলাম। এবার আমরা কি করি, যে কোনো ধরো অঙ্কের যে কোনো বিষয় যদি আমরা চিত্রের সাহায্যে বোঝাতে পারি তাহলে বোঝানোটা আমাদের পক্ষে খুব পরিষ্কার। সেই জন্য আমরা যে বোঝানোর সময় যে সমস্ত মূলদ সংখ্যাগুলোকে আমরা সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করেছি, এবার কিন্তু আমরা আরেকটা সংখ্যাকে সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করে দেখাবো। সেটা হচ্ছে সংখ্যাটা আমি বলছি কি হবে, সেটা হচ্ছে 2/1/4। এই 2/1/4 এই সংখ্যাটাকে আমি সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করছি। আমি কি করে বসাবো সেইটা আমাদের দেখতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সংখ্যা রেখায় আমরা, এটা হচ্ছে 0 বিন্দু, তারপর 1 2 3 4 এখানে বসে নিব। যদি বোঝার সুবিধা করতে চাও তাহলে স্কেলে ধরো এই যে 1/4 আছে, 1/4 যদি আমাকে স্কেলে পরিষ্কার করে বোঝাতে হয় তাহলে আমি স্কেলের 4 সেন্টিমিটারটাকে 1 একক ধরব। স্কেলের 4 সেন্টিমিটারটাকে 1 একক ধরব, কারণ এই যে আমি 1 2 3 এইটা করে যে আমি যে লিখছি সেটা কিন্তু এর কোনো নির্দিষ্ট পরিমাপ নেই। তো আমি বোঝানোর জন্য বললাম এটা 1 2 3। এবার যদি আমি অ্যাকুরেট বোঝানোর চেষ্টা করি তাহলে কি হবে, 2/1/4 এই সংখ্যাটাকে যদি আমি সংখ্যা রেখায় বসানোর চেষ্টা করি তাহলে সেই সমস্ত ক্ষেত্রে স্কেলে 4 সেন্টিমিটারটাকে আমরা 1 একক ধরবো। তাহলে এইটা হচ্ছে ধরো 4 সেন্টিমিটার, কিন্তু আমি লিখবো 1। এটা হচ্ছে আবার 4 সেন্টিমিটার, এটাকে লিখবো আমি 2। এটা আবার 4 সেন্টিমিটার, এটাকে লিখবো হচ্ছে আমি 3। এটা লিখলাম। এবার লেখার পর 2, এটা 2/1/4 মানে 2 প্লাস 1/4। এটা তোমরা জানো। এটাকে যদি আমরা ভগ্নাংশে পরিণত করি 2/1/4 দ্যাট ইজ হচ্ছে কত, 9/4 হবে। সেটাকে লেখা হয় 2 প্লাস 1/4। তার মানে আমাকে এটাতে সংখ্যা রেখাতে বসাতে গেলে আমাকে প্রথমে 2 ঘরটা বসাবো, এটা হচ্ছে 1 2। তারপর আমাকে যেতে হবে 1/4 ঘর। আমি 1/4টাকে বসাবো কি করে সেটা পরিষ্কার জিনিস। আমি 4 সেন্টিমিটারকে 1 সেন্টিমিটার, মানে এইটা আমি 1 লিখেছি কিন্তু আমার স্কেল কম্পাসে 4 একক আছে, তাহলে এটা 1 2 3 করলাম। এবার এই যে 4, এই দৈর্ঘ্যটা তো 4, এই সেই 4কে মানে এই টোটালটাকে 4 ভাগে ভাগ করব। তো 4 ভাগে ভাগ করতে গেলে আমি তো স্কেল কম্পাসে স্কেলে দেখেছি যে 1 সেন্টিমিটার কত হবে, তাহলে এটা হচ্ছে 1 1 2 3 4। তাহলে এইখানে এই অংশটুকু হবে 2/1/4। এই বিন্দুটা এটা যে 2 আর এই টোটালটা 1/4, তার মানে এখান থেকে শুরু করে এটা হচ্ছে 2/1/4 বিন্দুটা সংখ্যা রেখার এই অংশটাকে বোঝানো। এবার যদি আমি নেগেটিভ, কারণ যে কোনো জিনিস পজিটিভ হলে তার উল্টো দিকে আমাদের নেগেটিভটা থাকতে হবে, আমি নেগেটিভটাকে বোঝাবো কি করে, সেম মেথড। আমি এখানে লিখলাম 1, অর্থাৎ আমি স্কেলে 4 সেন্টিমিটারকে 1 একক লিখবো। তাহলে এখান থেকে 4 1 হলো, এটা হচ্ছে -2, এখানে -3। তাহলে এবার উল্টো দিকে আমাকে যেতে হবে, এইটাকে 4 ভাগে আমি ভাগ করব। ভাগ করার পর এই অংশটাকে আমি দেখাবো -2/1/4। এবার এখান থেকে আমি বলতে যেটা চাইছি সেটা হচ্ছে আমি যে 1 একক ধরবো সেটা আমি কাকে 1 একক ধরবো সেটা হচ্ছে নির্ভর করবে এই ভগ্নাংশ অংশটুকুর উপরে। যদি এমন থাকে 2/1/5 তাহলে স্কেলের 5 সেন্টিমিটারকে 1 একক ধরে নিয়ে আমি এখানে দাগ কেটে কেটে যাব। এবার 1 সেন্টিমিটার নিয়ে আমি যদি দাগ কেটে যাই
তাহলে দাগ কেটে গেলে আমরা মানগুলো বসাবো। এবার যখন 1-এর 5টাকে বসানোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমি 5টা ভাগে ভাগ করে তার মধ্যে থেকে আমি একটা ভাগ নেব। এবার যদি আমাকে বোঝাতে হয় 2 পূর্ণ 2-এর 5, তাহলে সেক্ষেত্রে আমাদের আসবে 0, এটা হচ্ছে 1 2 3, এখানে 2 পূর্ণ 2-এর 5টাকে আমি কি করে করব, এইটাকে আমি 5টা ভাগে ভাগ করব, 1 2 5টা ভাগে ভাগ করলাম, 1 2 3 4, ওই 5টা ভাগ আমার অ্যাকুরেট হবে, সেই জন্য 5 সেন্টিমিটারকে আমি 1 একক ধরে নেব, নিয়ে এটা হচ্ছে 5টা ভাগ 2-এর 5, মানে এখানে 1 2 নিলাম, এইটা হবে আমাদের 2 পূর্ণ 2-এর 5। তাহলে আমাদের মোটামুটি যে জিনিসগুলো বোঝানোর ব্যাপার আছে সেগুলো আমি বোঝালাম। বাস্তব সংখ্যার মোটামুটি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের আবার রাজ্য সরকার থেকে অনলাইনে আউটলাইন ক্লাস শুরু করছে, সেখানেও তোমরা কিন্তু জিজ্ঞাসা করে নিতে পারবে যে কোথায় কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেই সুযোগও কিন্তু আমাদের রাজ্য সরকার করে দিয়েছে। আর আমি আজকে এখানেই ক্লাস শেষ করছি, পরবর্তী টিচাররা এর পরবর্তী চ্যাপ্টারটা করাবে। আমি এখানে থাকলাম, তোমরা ভালো থেকো।